মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর, শোক কাটেনি, শুকায়নি ক্ষত। বিমান দুর্ঘটনায় সন্তান হারানো পরিবারগুলো আজও নিঃস্ব। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে বাড়ছে নদ নদীর পানি। সুনামগঞ্জ ও নেত্রকোনায় প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর। নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা। এবং রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ। রাজশাহীতে রেলপথ অবরোধ। সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা। আমন্ত্রণ চ্যানেল এস দেশের কথায়, সাথে আছে আমি জিয়াদ আল রাফায়েত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ৩৬ জন নিহতের ঘটনার 1 বছর হলো আজ। 2025 সালের 21 জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI যুদ্ধবিমান স্কুলের ভবনে বিধ্বস্ত হলে মুহূর্তেই আগুনে পুড়ে যায় পুরো এলাকা। নিহতদের অধিকাংশই ছিল শিক্ষার্থী। প্রাণ হারান বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামও। আহত হন 1.5 শতাধিক মানুষ। 1 বছর পরও সেই ভয়াবহ দিনের স্মৃতি তাড়া করে ফিরছে বেঁচে যাওয়া শিক্ষার্থী ও তাদের পরিবারকে। সন্তান হারানো পরিবারগুলোর ঘরে আজও শোকের ছায়া। স্বজনদের অভিযোগ, দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন এখনও পূর্ণাঙ্গভাবে প্রকাশ না হওয়ায় তাদের ক্ষোভ ও হতাশা বাড়ছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ আবাসিক এলাকায় এখনও প্রশিক্ষণ বিমান চলাচল অব্যাহত থাকায় নতুন করে আতঙ্কে রয়েছেন তারা। দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিটি পাইলটের উড্ডয়ন ত্রুটি ও নিয়ন্ত্রণ হারানোকে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করে 33টি সুপারিশ করেছিল। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিযোগ, এসব সুপারিশের বাস্তবায়ন ও ক্ষতিপূরণের বিষয়টি এখনও অমীমাংসিত। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর পূর্তিতে নিহতদের স্মরণে দোয়া মাহফিল, কোরআন খানি, স্মরণ অনুষ্ঠান, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও 1 মিনিট নীরবতা পালনের কর্মসূচি নেওয়া হয়েছে। এখনো আমাদের মাঝে মধ্যে জিনিসগুলো মনে পড়ে, আমরা তো বলি যে মিস তখন কি হয়ে গেল, তো তখন আমাদের তারা বুঝায়, সান্ত্বনা দেয়। এখন এই জিনিসটার কি বা সান্ত্বনা হবে? আমি তো অনেক ট্রমাটাইজড হয়ে গেছিলাম, আমি দেখেই ট্রমাটাইজড হয়ে গেছিলাম। আর যে ছোট ভাই বোনরা আছে ওরা তো তারা তো অলরেডি, যারা নিজের চোখে দেখছে এই আগুন ধোঁয়া, তারা তো অলরেডি অনেক ট্রমাটাইজড। গত বছর ঠিক এই টাইমে তো ঘটনাটা ঘটলো। তো আমরা আজকে শহীদের সম্মানে একটা প্যারেড করলাম, একটা সেলিব্রেট প্রোগ্রাম করলাম। আমরা বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আমাদের ঠিকই ডিউটিটা দিচ্ছি, কিন্তু মনে হচ্ছে আমার চোখের সামনে ঠিক 1 বছরের কাহিনীটা ভাসতেছে। সেই বাচ্চাদের আর্তনাদ, সেই আগুন লেগে যাওয়া, প্লেন পড়া, ঠিক মনে হচ্ছে যে এগুলো আমার সব চোখের সামনে দিয়ে ভাসতেছে। আমি ডিউটি দিতেছি, আমি প্যারেড করতেছি, কিন্তু মনে হচ্ছে আমি আমার নিজের মধ্যে নাই। মূল উদ্দেশ্য যেটা লেসনের আগের যে বিষয়টা ছিল, আমরা চিন্তা করেছিলাম যে ওদেরকে আমরা প্রথমে স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনবো। কারণ দেখেন, ওই দিয়ে মানে এই বিল্ডিং এ আমাদের যত শিক্ষার্থী ক্লাস করতো, যদিও তাদের ছুটি হয়েছিল, আমাদের বেশিরভাগ শিক্ষার্থী বাসায় ফিরে গিয়েছে, কিন্তু যখনই তারা তাদের মনে পড়ে যে হায়দার আলী ভবন 21শে জুলাই এই ঘটনাটা ঘটেছিল, তো স্বাভাবিকভাবে ওদের মধ্যে একটা ট্রমা কাজ করছিল। তো আমাদের উদ্দেশ্য ছিল সকল শিক্ষার্থীকে নিয়ে কাজ করা। দর্শক, মাইলস্টোন স্কুল থেকে এ বিষয়ে সর্বশেষ জানাচ্ছেন সহকর্মী শান্ত মাহমুদ। রাফায়েত, আপনি কিন্তু জানেন গত 1 বছর আগে আজকের এই দিনেই কিন্তু উত্তরার যে মাইলস্টোন কলেজ রয়েছে, সেই মাইলস্টোন কলেজের যে হায়দার আলী ভবন রয়েছে, সেই ভবনে কিন্তু বাংলাদেশ বিমানের একটি প্রশিক্ষণ বিমান কিন্তু বিধ্বস্ত হয়। আজ কিন্তু 1 বছর পূর্ণ হলো সেই মাইলস্টোন ট্র্যাজেডির। সকাল থেকে কিন্তু আমি মাইলস্টোন ক্যাম্পাসের মধ্যে রয়েছি। সকালে কিন্তু মাইলস্টোনের যারা শিক্ষক এবং শিক্ষিকা ছাড়া যারা অভিভাবক রয়েছে, তাদের পক্ষ থেকে কিন্তু যারা নিহত শিক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু পুষ্প অর্পণ করা হয়েছে। যদি একটি বিষয় জানিয়ে রাখি, এখন পর্যন্ত কিন্তু এই হায়দার আলী ভবন যেই অবস্থায় ছিল দুর্ঘটনার দিন থেকে এখন পর্যন্ত কিন্তু ঠিক একই অবস্থায় রয়েছে। আজ কিন্তু সকাল 10টার কিছু পর কিন্তু মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ কিন্তু মাইলস্টোন কলেজের যারা নিহত শিক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু পুষ্প অর্পণ করেন। এছাড়া কিন্তু আজ বিকেল 3টায় কিন্তু যারা নিহত এবং আহত রয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনার জন্য কিন্তু মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ কিন্তু একটি দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা এখানকার প্রত্যক্ষদর্শী রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, যারা অভিভাবক রয়েছে তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন সরকার যদি ব্যবস্থা নেয়, এ ধরনের দুর্ঘটনা যাতে ভবিষ্যতের পুনরাবৃত্তি না হয়। রাফায়েত, এই ছিল উত্তরা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ শান্ত আপনাকে। উজানের ঢল ও টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে নদ নদীর পানি। নেত্রকোনার
কলমাকান্দায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উবদাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঢলের তীব্র স্রোতে উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক ধসে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। পাশাপাশি নদী ভাঙনে আবাদি জমিতে বালু জমে কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যদিকে সুনামগঞ্জের ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। পাহাড়ি ঢলে তাহিরপুরের চারাগাঁও এলাকায় নতুন করে পানি ঢুকে পড়ায় ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানের বৃষ্টি অব্যাহত থাকলে নদ নদীর পানি আরও বাড়তে পারে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। ভারতের পানিটা নেমে আসছে, আমরা বাড়িঘর মনে করেন উঠানে পানি, কেউর ঘরে পানি, কেউর ধান নষ্ট হয়েছে, কেউর জ্বালা নষ্ট হয়েছে, কেউর পুকুরে মাছ গেছে গা। আমরা ক্ষয়ক্ষতি হয়েছে গো। তারপরে রাস্তাঘাট পানির তলে পড়ছে, তারপরে এই মাছ টাছ গেছে গা পুকুরের, এই তারপরে পলঘর পড়ে গেছে গা। এই বাড়ি ঘর দর মানে কেউ র লাগাইতেছে, জ্বালা নষ্ট হয়েছে, এদিকে ক্ষতি হয়েছে আর কি। মানুষের পুকুরে মাছ টাছ গেছে গা, বেগর পানি গেছে আর কি, মাছ ছাড়া পানি গেছে গা। দর্শক, সুনামগঞ্জ থেকে নদ নদীর পানির বৃদ্ধির বিষয়ে সর্বশেষ জানাচ্ছেন সহকর্মী ফুয়াদ মনি। রাফায়েত, আপনি যেমনটা বলছিলেন, গত 24 ঘন্টায় সুনামগঞ্জ জেলায় মৃদু বৃষ্টিপাত সংঘটিত হয়েছে এবং সুনামগঞ্জে গত 24 ঘন্টায় 5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সুনামগঞ্জের সুরমা নদীর 16 পয়েন্টে পানি বিপদসীমার 43 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ছাতক উপজেলায় বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সুনামগঞ্জে আগামী 24 থেকে 48 ঘন্টায় অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। আমি কথা বলেছিলাম সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমদাদুল হকের সঙ্গে। তিনি যেমনটা জানিয়েছেন যে সুনামগঞ্জের নদী তীরবর্তী এলাকা অর্থাৎ নিচু এলাকা স্বল্প মেয়াদী প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। রাফায়েত, এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। ধন্যবাদ ফুয়াদ। দর্শক, নেত্রকোনা থেকে জাহাঙ্গীর আলম জানাচ্ছেন বন্যার সর্বশেষ খবর। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা উপজেলার খানু ইউনিয়ন সহ নাজিরপুর, লেঙ্গুরা সহ বেশ কয়েকটি ইউনিয়ন পাহাড়ি ডলে প্লাবিত হয়েছে। এই এলাকার কাঁচা রাস্তা ভেঙে গেছে। আমি তো যে আপনাকে একটু বলে রাখতে চাই, কলমাকান্দা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের প্লাবিত হওয়ায় এদিকে বন্যার আশঙ্কা করছে স্থানীয়রা। এদিকে পাহাড়ি ডলের বন্যায় পলি মাটি এবং কি বালি পড়ে মানুষের কৃষি জমি নষ্ট হয়েছে। পাশাপাশি এদিকে যারা ফিশারি আছে, ফিশারির মাছ বন্যার পানিতে ভেসে গিয়েছে। আর এছাড়াও গবাদি পশু নিয়ে এখানকার যে স্থানীয় কৃষকরা আছে তাদের গবাদি পশু সহ স্থানীয় যে বীজতলা আছে, বীজতলাও অনেক নষ্ট হয়েছে। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ জাহাঙ্গীর আপনাকে। টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল আর জোয়ারের পানিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছিল চট্টগ্রামের উপকূলীয় উপজেলা বাঁশখালী। পানি কমতে শুরু করলেও কমেনি মানুষের দুর্ভোগ, বরং পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র। বিস্তারিত এরশাদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। চারদিকে পানি কমছে, কিন্তু বাঁশখালী মানুষের দুর্ভোগ যেন কমছে না। টানা কয়েকদিনের ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে ধসে পড়েছে হাজারো ঘরবাড়ি, তলিয়ে গেছে কৃষিজমি, পুকুর ও চিংড়ি ঘের, ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, কালভার্ট ও সেতু। সরকারি হিসাবে বিভিন্ন খাতে ক্ষতির পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়েছে। দুর্গতদের দাবি ত্রাণের পাশাপাশি দ্রুত পুনর্বাসন। মানে জায়গা সম্পত্তি কিছু নেই, একখান বাড়ি আছে, বাড়িঘর বিক্রি পাই গিয়ে জিনিসপত্র বিঘ্ন হতে যায়, কিছু নেই, ঘর বাড়ি আত্মসত্ত্ব নেই, ইয়ান থাকিবার মতো ব্যবস্থা নেই। ইয়ান না আল্লাহ সহযোগিতা সরকারি বা কিছু পাইলে আরো থাকতে গিয়ে আমার ভাই মারা গিয়ে আজকে 7 বছর, প্রায় বেশি আশা খাই মানে জাঙ্গা জন আর মরগার গণনা থাকে না ভাই। আর ভাই মরগা আর যখন দুঃখ কষ্ট চলি আর ভাই বেশি আশা খাই বেশ উবে আর নিজে চলতে হস্ত আর ওরও চলে নি।
এখন কিছুদিন আগে তো কিছু করি না হারে তেলের দ্বারা বাদ দিয়ে মানে যে তুমি যা হয় তা নিয়ে হাই মানে এখন আর কিছু নাই নিঃস্ব হয়ে গিয়ে এখন সম্ভব কিছু নাই 17 বছর জামাই মারা গেছে ঠান্ডা করে আসলে কোন বন্যায় আর গান করে গিয়ে রান্নাঘর খাওয়া দাওয়া করে ভিতরে পাঠাই তলিয়ে গেছে বীজতলা, আউশ ধান, সবজি ক্ষেত, প্রায় 2,500 পুকুর ও 310টি চিংড়ি ক্ষেত। প্রায় 400 হেক্টর জমির গ্রীষ্মকালীন সবজির আবাদ আংশিক বা সম্পূর্ণ নষ্ট হয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছেন প্রায় 35,000 কৃষক। দাম সরকার সহযোগিতা বহুত গড়ের লেখা গিয়ে তারা পানির বাসে দিয়ে ফসল হয় তার এখন একটা হলিকে জেলে বাড়ি বাচ্চা নিয়ে হাজনা মারে এখন কিছু বাঁধিতে না পারি তুলে বলে বাঁধি গিয়ে আর তখন আরো বহুত অবস্থা আছে ষোলো তলা নাই দুই কাটতে ছেলে জ্বর পরে গিয়ে দুই এক গরজ বা স্টাফ চাই যে রাখেন না পারে এগর গান ও যে কি গড়াইব থবিক গান ওর হাসা নাই আপাতত তারা প্রায় 27 দিন ছুটি না দিয়ে একদম জায়গা মেজে আত্মর লইয়ে ইয়ে আছে ইয়ে বসবাস করো আমার অনুরোধ আবেদন করলাম তারা গ্রামানোর আছে আবাদি আর অনেক হামেন না নিজে দুর্গন্ধ করে হয় জ্বর পানি আর গরম ভালো গিয়ে এই দুর্গন্ধ করে হয় যে খাবার নাই। দুর্যোগের সবচেয়ে বড় সংকট এখন খাবার ও বিশুদ্ধ পানির। জলাবদ্ধতার পাশাপাশি বাড়ছে জলবাহিত রোগের সংখ্যা। বন্যায় এ পর্যন্ত পানিতে ডুবে 4 শিশুর মৃত্যু হয়েছে। ডায়রিয়া সহ বিভিন্ন কারণে আরও 2 জনের মৃত্যু হয়েছে। দুর্গত মানুষের মাঝে ইতিমধ্যে 1,30,000 পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছে প্রশাসন। আরও 70,000 ট্যাবলেট বিতরণের প্রস্তুতি রয়েছে। আমরা যতটুকু দেখেছি প্রায় 1 লক্ষ মানুষ পানিবন্দী ছিল। আস্তে আস্তে ধীরে ধীরে পানি নেমে যাওয়াতে পানিবন্দী পরিবারের সংখ্যা কমেছে। যা আমাদের শুধু কৃষি এবং মৎস্য সম্পদ ক্ষেত্রে প্রায় 104 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমাদের প্রায় 4 জন মানুষ পানিতে ডুবে মারা গিয়েছে এবং 2 জন ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা গেছে। 4,000 থেকে 4,500 মাটির ঘর টোটালি বেস্ট হয়ে গেছে, বিধ্বস্ত হয়ে গেছে এবং অন্তত প্রায় 5 থেকে 6,000 আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি নামতে শুরু করলেও বাঁশখালীর মানুষের সামনে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। এখন তাদের প্রয়োজন শুধু ত্রাণ নয়, নিরাপদ আশ্রয়, জীবিকা পুনরুদ্ধার এবং দ্রুত টেকসই পুনর্বাসন। চ্যানেল এস নিউজ ডেস্ক। রাজশাহীতে পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে টিকিট পরিদর্শকের মারধরের অভিযোগে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। আজ সকাল 8টা থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সংলগ্ন রেল লাইনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, পদ্মা এক্সপ্রেসে ভ্রমণের সময় অভিযুক্ত টিটিই সুমন সরকারি রসিদ না দিয়ে যাত্রীদের কাছ থেকে অর্থ আদায় করছিলেন। এর প্রতিবাদ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থীকে মারধর করা হয় এবং পরে স্টেশনে পৌঁছানোর আগেই তাকে জোর করে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ করলে রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা। আমি তো একটা সিস্টেমের বিরুদ্ধে কথা বলেছিলাম, যেটা রাষ্ট্রের সাথে অন্যায় করা হচ্ছে। তার জন্য আমি চাই যে ওই যে পচে যাওয়া সিস্টেম, বিশেষ করে রেল সেক্টরে যে দুর্নীতি, ঘুষ এগুলা প্রচলন হয়েছে, একদম একটা প্রতারূপে রূপ ধারণ করেছে, সেটা যেন একদম চিরতরে বিমোচন হয়। আপাতত এই ট্রেনটা ছেড়ে দিয়ে দেন, তারা বসুক, অন্তত কিছু না হোক, কারণ অনেক যাত্রী আছে কষ্ট পাচ্ছে, যারা পেশেন্ট আছে তারাও কষ্ট পাচ্ছে। এক শিক্ষার্থী ট্রেনে যাত্রী ছিল গতকাল রাতে এবং তাকে প্রচন্ডভাবে মারধর করা হয় এবং তারা অভিযোগ করে যে এই মারধরের সঙ্গে সম্পূর্ণরূপে জড়িত ছিল যে ট্রেনের যে টিকিট চেকার, আমরা টিটি বলে থাকি, ওনারা ছিলেন। তা আমাদের ছাত্রদের এখন যে দাবি যে তাদেরকে এখানে হাজির করতে হবে, প্রাতিষ্ঠানিক ভাবে তাদেরকে বহিষ্কার করতে হবে। হামলাকারী টিটিকে অনতিবিলম্বে সশরীরে উপস্থিত করতে হবে, তাকে সেফ এক্সিট দিছে তাকে সশরীরে উপস্থিত করতে হবে, 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি ঘুষ গ্রহণ ও দুর্নীতির মতো গুরুতর অসদাচরণের দায়ে উক্ত টিটিকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। একই সাথে একজন সাধারণ নাগরিকের উপর হত্যা চেষ্টার অভিযোগে রেলওয়ে কর্তৃপক্ষ স্বয়ং বাদী হয়ে উক্ত অপরাধীর বিরুদ্ধে দ্রুত সময়ের ভিতরে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। রাজধানীর ভাটারার নতুন বাজার 100 ফিট রোড এলাকায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছেন। আজ ভোরে একটি বাসায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাসার ভেতরে গ্যাস জমে থাকার পর বৈদ্যুতিক সুইচ চালু করলে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে
পরিবারের 3 সদস্য দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান, পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদিকে বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশের মান অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় 4 প্রতিষ্ঠানের 8টি ভ্যারিয়েন্ট পণ্য বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বিএসটিআই। এক বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সেসের আমের আচারে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ পাওয়া গেছে। কাজী ফুড ইন্ডাস্ট্রিজের বেলিসিমো ব্র্যান্ডের আইসক্রিম নির্ধারিত মাত্রার চেয়ে বেশি টোটাল মিল্ক সলিড নন ফ্যাট শনাক্ত হয়েছে। আর অলিভ বাংলাদেশ লিমিটেডের লাবণ্য ব্র্যান্ডের মিল্ক স্কিন লোশন, অ্যালোভেরা স্কিন লোশন, ফেস ওয়াশ ও অ্যালোভেরা শ্যাম্পুতে মানবদেহের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি পাওয়া গেছে। এছাড়া ডেকো ফুডসের ডেকো ফ্রুট, ফান্ডা ব্র্যান্ডের ম্যাঙ্গো ও অরেঞ্জ ভ্যারিয়েন্টের সফট ড্রিঙ্কস পাউডারের নির্ধারিত মাত্রার চেয়ে কম ভিটামিন সি পাওয়া যায়। এসব পণ্যের উৎপাদন, বিক্রি ও বিতরণ বন্ধের পাশাপাশি দেশের সব পরিবেশক, ডিলার, খুচরা বিক্রেতা ও বাজার থেকে পণ্যগুলো দ্রুত প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বিএসটিআই। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নাগরপাড়া ঘাটে ধলেশ্বরীর শাখা নদীর ওপর একটি সেতুর অভাবে বছরের পর বছর দুর্ভোগে রয়েছে কয়েক হাজার মানুষ। যাতায়াতের একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ নৌকা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মজীবীরা। স্থানীয়দের দাবি, অতীতে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। দ্রুত স্থায়ী সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। মির্জাপুর থেকে প্রতিনিধি লুৎফর অরেঞ্জের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন প্রতিবেদন। স্কুল কলেজগামী শিক্ষার্থী, শিক্ষক, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী সহ সব শ্রেণী পেশার মানুষের জন্য নদী পারাপার যেন এক অনিবার্য সংগ্রাম। একটি সেতুর অভাব কিভাবে হাজারো মানুষের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে তার বাস্তব উদাহরণ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নাগরপাড়া ঘাট। ধলেশ্বরী শাখা নদীর ওপর স্থায়ী কোনো সেতু না থাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করতে হচ্ছে কয়েক হাজার মানুষকে। বিশেষ করে জরুরি রোগী ও প্রসূতি মায়েদের হাসপাতালে নিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয় স্বজনদের। স্থানীয়দের দাবি, অতীতে নৌকাডুবির ঘটনায় ঘটেছে প্রাণহানির মতো হৃদয় বিদারক ঘটনাও। এখানে শুধু আমরা নাই, আমাদের মতন হাজারো মানুষ এই নৌকা দিয়ে চলাচল করে, যা আমাদের জন্য খুবই বিপজ্জনক। এখানে একটা ব্রিজের খুবই প্রয়োজন। আমাদের এখানে ব্রিজের খুবই প্রয়োজন। ব্রিজের না থাকার কারণে আমরা অনেক সহায় এবং অনেক কষ্ট করে নদী পার হই। এটা একটা অভিশপ্ত এলাকা। প্রায় অনেক সময় নৌকা ডুবে অনেক মানুষ মারা যায় এবং আমরা প্রতিবার যখন পরীক্ষা দিতে যাই তখনও অনেক লেট হয়ে যায়, নৌকা পাওয়া যায় না ঠিকমতো। অসুস্থ রুগী নিয়ে নদী পারাবার কষ্ট, সে কারণে আমাদের রুগী মাঝে মাঝে স্টক করে মারা যায়। এটা হাজারো মানুষের পদচারণা। এখানে অনেক জ্ঞানী গুণী কৃতি সন্তানরা আছেন, অনেকবার চেষ্টা করেছেন। এই ব্রিজটা আসলে প্রয়োজন হয় নাই এখন পর্যন্ত। এই নদী দিয়ে হাজার হাজার লোকজন পারাপার হয়, বিশেষ করে অন্তত 20টা গ্রামের লোকজন এই খেয়া পার হতে যে অনেক সময় সমস্যা হয়ে যায়। দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে এলেও তা বাস্তবায়ন হয়নি। তবে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলার প্রকৌশলী। নির্বাচনের পরবর্তীকালে মাননীয় এমপি মহোদয় আমাকে নির্দেশনা দিয়েছেন যে ওখানে যেন একটা ব্রিজের ব্যবস্থা করা হয় এবং এটার জন্য ডিও লেটার প্রদান করেছেন এবং এই ব্রিজটির জন্য মাননীয় এমপি মহোদয় স্থানীয় সরকার প্রতিবন্ধী স্যারের সাথেও দেখা করেছেন। তো আশা করা যাচ্ছে আসন্ন বাজেটে এখানে একটি ব্রিজের একটি বরাদ্দ আসবে এবং যদি বরাদ্দ আসে খুব দ্রুতই আমরা ব্রিজের কাজটি সম্পন্ন করতে পারবো। এই নাগরপাড়া নদীর উপর ব্রিজ, আমি ডিও লেটারটা জমা দিয়েছি, মন্ত্রী মহোদয়ের স্বাক্ষর হয়েছে। এখানে প্রধান প্রকৌশলী উনি বিষয়টা বিবেচনায় রেখেছে গুরুত্ব সহকারে। যেহেতু মন্ত্রী মহোদয় স্বাক্ষর করেছে, আমি যেহেতু এমপি হিসাবে, এলাকার এমপি হিসাবে ডিও লেটার দিয়েছি জনগণের পক্ষ থেকে। জনগণের পানির দাবি, দীর্ঘদিনের কষ্ট, ইনশাল্লাহ আগামী দিনে লাঘব হবে। আর কোনো দুর্ঘটনা বা প্রাণহানির আগেই নাগরপাড়া ঘাটে সেতু নির্মাণে কার্যকর উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা স্থানীয়দের। চ্যানেল এস নিউজ ডেস্ক। দেশে হাম ও ডেঙ্গুর সংক্রমণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে।
যাদের 3 জনই সিলেট বিভাগের। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1069 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে 698 এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে 95 শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃত্যু 793 জনের। এ সময় সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে 1,18,570 জন, আর নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা 14,578। অন্যদিকে দেশজুড়ে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণও। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আরও 3 জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 372 জন। চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 37 জনে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 10,857 জন। এর মধ্যে শুধু জুলাই মাসেই আক্রান্ত হয়েছেন 4,753 জন এবং মারা গেছেন 19 জন। দর্শক, রাজশাহী মেডিকেল থেকে এ বিষয়ে সর্বশেষ জানাচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। রাফায়েত, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক এলাকায়। আপনারা যেমনটা বলছিলেন যে রাজশাহীতে এবং সারা দেশে যে ডেঙ্গুর মহামারী বা ডেঙ্গুর সংক্রমণ হচ্ছে, সে বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য বিভাগ সচেতনতা জারি করেছে। তারা বলছে যে নাগরিকদের যাদের নিজস্ব বাড়ি আছে সেই বাড়ির আঙিনা এবং আশপাশে যেন পানি জমে না থাকে এবং পরিচ্ছন্ন করে রাখা হয়, সেজন্য যেন সাধারণ জনগণ ব্যবস্থা নেয়। পাশাপাশি সিটি কর্পোরেশন পরিচ্ছন্নতামূলক অভিযান শুরু করেছে। গত এপ্রিল-মে মাস থেকে তারা পরিচ্ছন্নতা শুরু করেছে এবং সেই অভিযানে রাজশাহী বিভাগীয় কমিশনার তিনি দাবি করেছেন যে প্রত্যেক শনিবার করে রাজশাহী যে সরকারি দপ্তরগুলো আছে, বিভিন্ন দপ্তর আছে, সেই দপ্তরগুলো নিয়মিত পরিচ্ছন্নতা করা হচ্ছে। এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশন বলছে যে তারা নিয়মিত যেসব ড্রেন আছে, জলাবদ্ধ হয় যেসব ড্রেন আছে, যেসব পুরাতন ড্রেন আছে, তারা সেসব ড্রেনগুলোর ময়লা পরিষ্কার করছে এবং পানি যাতে নিয়মিত প্রবাহিত হয়ে যায় সেই ব্যবস্থা করছেন। তো সর্বোপরি রাজশাহী সিটি কর্পোরেশন এবং রাজশাহী স্বাস্থ্য বিভাগ আমাদেরকে বলছে যে এই বিষয়ে সব থেকে সচেতনতা জরুরি। আর রাজশাহীতে মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে আলাদা পৃথক ওয়ার্ড করা হয়েছে যেখানে চিকিৎসা দেওয়া হবে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদেরকে। তো রাজশাহীতে যে ডেঙ্গু সংক্রমণ, সেই সংক্রমণ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি নিয়ে। ধন্যবাদ রাজু আপনাকে। চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকার 2,000 দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বিজিবি। মঙ্গলবার সদর উপজেলার নারায়ণপুর মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মেডিকেল ক্যাম্পে 8 জন বিশেষজ্ঞ চিকিৎসক নারী, পুরুষ ও শিশুদের চিকিৎসা সেবা দেন। রাজশাহী সেক্টরের সদর দফতরের মেজর আরুফা মৌসুমী জানান, সীমান্তবর্তী বন্যাপ্রবণ এলাকার বয়োবৃদ্ধ, শিশু ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ সেবা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চলবে। অনুষ্ঠানে 53 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান সহ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহী সেক্টরের আন্ডারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের আমরা এখানে সীমান্তবর্তী এলাকা, নারায়ণপুর সীমান্তবর্তী এলাকায় আমরা এখানে মেডিকেল ক্যাম্পেইন করছি। আমাদের মোটামুটি এখানে 1500 থেকে 2000 রোগীর আমরা আশা করছি যে আমাদের কাছে আসবে আজকে সারাদিনে। আমরা এখানে আমি সহ আমাদের 8 জন আমরা ডক্টর এসেছি। এর মধ্যে একজন শিশু বিশেষজ্ঞ আছেন, একজন চক্ষু বিশেষজ্ঞ আছেন এবং একজন ভেটেরিনারি চিকিৎসক আছেন। তো আমাদের এখানে মেইন উদ্দেশ্য হলো যে একদম প্রত্যন্ত এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আমাদের চিকিৎসা সেবাটা পৌঁছে দেওয়া। চ্যানেল এস দেশের কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর, শোক কাটেনি, শুকায়নি ক্ষত। বিমান দুর্ঘটনায় সন্তান হারানো পরিবারগুলো আজও নিঃস্ব। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে বাড়ছে নদ নদীর পানি। সুনামগঞ্জ ও নেত্রকোনায় প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর। নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা। এবং রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ। রাজশাহীতে রেলপথ অবরোধ। সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা। আচার, আইসক্রিম সহ 8 পণ্যের মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ও ক্ষতিকর অণুজীব শনাক্ত। 4 প্রতিষ্ঠানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআই এর। এবং মির্জাপুরে ঝুঁকি নিয়ে নদী পারাপার, বছরের পর বছর ধরে দুর্ভোগে হাজারো মানুষ। স্থায়ী সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। এই ছিল চ্যানেল এস দেশের কথায়। দর্শক, চ্যানেল এস এর সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channels এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।